বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নির্দেশে আমাদের তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে এবং আমাদের মহাবিদ্যালয়ের যশস্বী অধ্যক্ষ ডক্টর আব্দুল মতিন মহোদয়ের পরামর্শ সহযোগিতা ছাড়া আমরা এই যে প্রোগ্রাম 7 দিনের যে স্পেশাল ক্যাম্পের প্রোগ্রাম হয়তো করতে পারতাম না। তাই আমি সকলকে শ্রদ্ধা জানানোর আগে আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর আব্দুল মতিন মহোদয়কে আমাদের এনএসএস ইউনিটের পক্ষ থেকে সম্মান শ্রদ্ধা অর্পণ করছি। আমরা এনএসএস ভলেন্টিয়ার এবং প্রোগ্রাম অফিসাররা সকাল 7টার সময় প্রভাত ফেরির মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানের শুভ সূচনার পর আমাদের অধ্যক্ষ মহোদয় এবং আজকে আমাদের এই অনুষ্ঠানের সম্মানীয় অতিথি ময়না রাজ পরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলীন্দ্র মহোদয় আছেন। আমি তাকেও শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। আমি আজকে অনুষ্ঠান শুরু করবার আগেই আমি আমাদের কলেজের সম্মানীয় অধ্যক্ষ ডক্টর আব্দুল মতিন মহোদয়কে এবং আজকে আমাদের এই অনুষ্ঠানে যিনি অতিথি এসেছেন ময়না থেকে, আমি তাদেরকে মঞ্চে আহ্বান করব এবং আহ্বান করব আমাদের প্রোগ্রাম 3 জন অফিসার, এনএসএস এর 3 জন অফিসার, প্রোগ্রাম অফিসার যারা রয়েছেন, বোটানি বিভাগের অধ্যাপক ডক্টর বুদ্ধদেব কুড়িয়া মহোদয়। আমন্ত্রণ জানাবো পলিটিক্যাল সায়েন্স বিভাগের অধ্যাপিকা তানিয়া মণ্ডল মহোদয়কে। আমন্ত্রণ জানাবো ইংলিশ বিভাগের সম্মানীয় অধ্যাপিকা ডক্টর পারমিতা বাদুলী মহোদয়কে। আসলে আমি নামটা জানতাম না, তাই আমি আহ্বান করতে পারিনি, ভুলটা আমারই, সেটা স্বীকার করে নিচ্ছি। আমি মঞ্চে আহ্বান জানাবো আমাদের আর একজন অতিথি এসছেন ময়না রাজ পরিবার থেকে, মাননীয়া শ্রাবণী বাহুবলীন্দ্র মহোদয়াকে আমি আহ্বান জানাবো আমাদের মঞ্চে। আমরা এরপরে বরণ করে নিব আমাদের মহাবিদ্যালয়ের যশস্বী সম্মানীয় অধ্যক্ষ ডক্টর আব্দুল মতিন মহোদয়কে। বরণ করবেন আমাদের এনএসএস ইউনিটের যে ভলেন্টিয়ার রয়েছে। আমি দুজন ভলেন্টিয়ারকে আহ্বান জানাবো আমাদের সম্মানীয় যশস্বী অধ্যক্ষ মহোদয়কে। আমি প্রথমেই বলেছিলাম যা সাহায্য সহযোগিতা বা তার পরামর্শ না পেলে এত বড় অনুষ্ঠান হয়তো আমরা করতে পারতাম না। আমরা বরণ করব আমাদের এনএসএস ইউনিটের পক্ষ থেকে উত্তরীয় এবং পুষ্প দিয়ে বরণ করে নিব আমরা। আচ্ছা, আমরা একসঙ্গে 3 জনকেই বরণ করে নিব। আমাদের আর অন্য 2 জন যে অতিথি এসেছেন আজকে ময়না রাজ পরিবার সদস্য থেকে, সিদ্ধার্থ বাহুবলীন্দ্র এবং শ্রাবণী বাহুবলীন্দ্র মহোদয়কে আমাদের এনএসএস ইউনিটের পক্ষ থেকে আমরা ফুলের গাছ
এবং উত্তরীয় দিয়ে বরণ করে দিচ্ছেন আমাদের সম্মানীয় অধ্যক্ষ মহোদয়। স্মারক এবং ফুলের গাছ দিয়ে সম্মানিত করছেন আমাদের মহাবিদ্যালয়ের যশস্বী অধ্যক্ষ ডক্টর আব্দুল মতিন মহোদয়, ময়না থেকে আগত রাজ পরিবারের সদস্যদেরকে। পূর্বে যে প্রোগ্রাম শিডিউল আমাদের দেওয়া হয়েছে সেই শিডিউল অনুযায়ী আমরা এগিয়ে যাব আস্তে আস্তে করে। এখন আমাদের এনএসএস প্রোগ্রাম দুজন অফিসার রয়েছেন, মাননীয়া তানিয়া মন্ডল মহোদয়া এবং আর এনএসএস কিছু ভলেন্টিয়ার সঙ্গীত দিয়ে আজকে এই অনুষ্ঠানের সূচনা করবেন। मैम मैम को शुरू मैम এখানে বসুন না, এদিকে এদিকে একটা চেয়ার আছে। স্যার আমি ফটো নিচ্ছে স্যার, ফটো নিচ্ছে। দানিয়া ম্যাডাম তো নেই, দানিয়া ম্যাডাম বসুন। না আমি নেই। তাহলে বসুন। আচ্ছা ঠিক আছে, ছবিটা করে নিন। ফটো নিতে যাও। যাচ্ছি যাচ্ছি। এই এনএসএস শুরু ইউনিটটা আপনার। এই মারুতি নমস্কার। পাশে এখানটায়। হ্যাঁ বাস চল শুরু কর। उठे समाज के लिए उठे उठे, जगे स्वराष्ट्र के लिए जगे जगे, स्वयं सजे वसुंधरा सवार दे, स्वयं सजे वसुंधरा सवार दे। हम उठे उठेगा जब हमारे संग साथियों, हम बड़े तो सब बड़ेंगे अपने आप साथियों। जमीन पे आसमान को उतार दे, जमीन पे आसमान को उतार दे, स्वयं सजे वसुंधरा सवार दे, स्वयं सजे वसुंधरा सवार दे। उदासियों को दूर कर खुशी को बांटते चले, गांव और शहर की दूरियों को बांटते चले, ज्ञान को प्रचार दे प्रसार दे, विज्ञान को प्रचार दे प्रसार दे, स्वयं सजे वसुंधरा सवार दे, स्वयं सजे वसुंधरा सवार दे। उठे समाज के लिए उठे उठे, जगे स्वराष्ट्र के लिए जगे जगे, स्वयं सजे वसुंधरा सवार दे, 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 स्वयं सजे वसुंधरा सवार दे।
রাজামৌলি তালে 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 বাতাস দিলে আমাদের মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঠিক পরে পরে এই তাম্রলিপ্ত শহরে যিনি শিক্ষার প্রসার করবার জন্য শিক্ষার প্রসার করার জন্য যিনি এই মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছিলেন তাকে আজকে আমরা স্মরণ করবো এই এনএসএসের পক্ষ থেকে। তাকে উৎসর্গ এবং পুষ্পমাল্য দিয়ে সম্মান জানাচ্ছেন আমাদের তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের যথার্থ অধ্যক্ষ ডক্টর আব্দুল মতিন। সদস্য ময়না সিদ্ধার্থ বাবু এই তো প্রভাত প্রভাত এসে রাজামৌলি অকেলে ঘুরে যাবে আই গেলি দেরি না চলে জিও রে বাবু কিছু কথা আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, একবারে প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। আচ্ছা, আমার এই কলেজে আসা প্রায় 8 বছর পূর্ণ হতে যাচ্ছে। বহুদিনের কলেজে, এটা 79 বছরে পদার্পণ করেছে। 79 ইয়ার চলছে আমাদের কলেজে। তোমরা দেখতে পাবে শতাব্দী 100 বছর দেখবে, তারপরেও আসবে। আমাদের কলেজের একটা অ্যালামনি অ্যাসোসিয়েশন আছে, সেখানেও হয়তো তোমরা আসবে। আর এখানে যারা আছে প্রায় অনেকেই কলেজের শতবর্ষে আশা করি তারা থাকবে। সেই রকম একটা কলেজের অধ্যক্ষ হিসাবে এখানে জয়েন করার পরে যে কাজ যেগুলো মনে হয়েছিল অধ্যক্ষ হিসাবে করা দরকার, আমার সাধ্য মতো বা আমার সাধ্যের বাইরে গিয়ে সবসময় চেষ্টা করেছি, আমার ব্যক্তিগত উদ্দেশ্যে নয়, কলেজের কিভাবে ভালো হবে, কলেজের ছাত্রছাত্রীদের কিভাবে ভালো হবে, কলেজের শিক্ষক মশাই সর্বাঙ্গীনভাবে যারা কলেজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাদের কিভাবে মঙ্গল হবে। এবং কলেজটা কোনো বিচ্ছিন্ন জায়গা নয়, কলেজটা একটা সোসাইটির অংশ। কলেজ যদি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে জানবে গাছ যেমন শেকড় যদি কেটে দেওয়া হয়, গাছ যত বড়ই হোক না কেন, মাটির সঙ্গে যদি সংযোগ না থাকে গাছ বাঁচে না, গাছ বড় হয় না, গাছে ফুল ফল কিছু ধরে না। ঠিক সেই রকম যে সমাজের অংশ, সমাজ থেকে যে উঠেছে ধরে কলেজ সমাজেরই একটা অংশ, সেই সমাজ বিচ্ছিন্নভাবে কলেজ বেঁচে থাকতে পারে না। তাহলে কলেজের ছাত্রছাত্রী যারা, তাদের সমাজকে জানতে হবে, তোমার আশেপাশে জানতে হবে, আমার দেশের কৃষ্টি কালচার আমাকে জানতে হবে, আমাদের কলেজের মূল মন্ত্র কি, কলেজ নয় দেশের মূল মন্ত্র কি, আমাদের সমাজ কিভাবে চলে,
আমাদের যে এই যে গণতন্ত্র, আমাদের লিঙ্গ সাম্য, আমাদের যে যে অব্যবস্থা, বৈষম্য, এগুলো যদি আমি জানি, লোকে আমাদের এই যে জাতিভেদ প্রথা, মানে যা কিছু আছে তোমাদের জানো সমাজে, কতগুলো সংস্কার আর কতগুলো থাকে কুসংস্কার। সংস্কারটা আমাদেরকে প্রাচীনে স্মরণ করিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, আর যখন যোগ হয়ে যায় সেগুলো আমাদেরকে পিছু টেনে রাখে, আমাদেরকে সামনে এগোতে দেয় না, সবসময় পিছনে টানে। শিক্ষা অঙ্গন হচ্ছে এমন একটা জায়গা, এটা হচ্ছে মুক্ত জায়গা। সেই মুক্ত জায়গায় যদি আমি মনটা মুক্ত না থাকে, আমার হৃদয় মুক্ত না থাকে, আমার যদি গ্রহণ করার মতো প্রশস্ত জায়গা না থাকে, তাহলে যতই এখানে কিছু বলা হোক না কেন তোমাদের গ্রহণ করতে পারবে না তোমরা। কাজেই শিক্ষাঙ্গনে যখন এসছো, পুঁথিগত বিদ্যার পাশাপাশি পুঁথিগত বিদ্যায় ক্লাসরুমে খুব কম জানা যায়, শুধু যেগুলো আমাদের পাঠ্যগত বিষয় সিলেবাসের মধ্যে আছে তার বাইরে বিশেষ কিছু আলোচনা করার সুযোগ থাকে না। কিন্তু একটা পূর্ণাঙ্গ মানুষ হতে গেলে, একটা সত্যি সত্যি যে দেশের যদি তুমি সুনাগরিক হতে চাও, মানুষের যদি দেশকে গঠন করতে চাও, তাহলে ক্লাসের বাইরে যে কাজকর্মগুলো থাকে কলেজের পরিসরে, সেই কাজকর্মের সঙ্গে তোমাকে যুক্ত হতেই হবে। সেটা মনে প্রাণে এনে শেষ হচ্ছে তারই একরকম একটা অংশ। শুধু ভূমিকাতে আমি বেশি করবো না, কারণ আজকে আমাদের যিনি গেস্ট আছেন আমি পরে বলছি, যেটা 1969 24শে সেপ্টেম্বর মহাত্মা গান্ধীর জন্মশতবর্ষে এনএসএসটা চালু হয়। গোটা ভারত প্রায় 37,000 বিশ্ববিদ্যালয়ে এগুলো হয়েছিল, 40,000 ছেলে, 3700 বিশ্ববিদ্যালয়ে 1040 ছেলে মেয়ে নিয়ে গঠন হয়েছিল প্রথমে। তারপরে পরবর্তীকালে 62 সালে এটা 69-এ হয়েছে, কিন্তু তারপরে 74-75 সালে বিভিন্ন কার্যক্রমে এটা একসময় একবারে প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য বাধ্যতামূলক ছিল, এনসিসি এবং এনএসএস। পরবর্তীকালে এটা অপশনাল করা হয় এবং 64-66 যে কোঠারি কমিশন তোমরা নাম শুনবে, শিক্ষা কমিশন যেটা গঠন হয়েছিল, সেখানে কোঠারি কমিশনের একটা পরামর্শই ছিল যে পুঁথিগত বিদ্যার পাশাপাশি অন্য শিক্ষায় ছাত্রছাত্রীদেরকে শিক্ষিত করতে হবে, যাতে তারা সমাজকে জানতে পারে, সমাজের উপকারে। ইতিমধ্যে দেখবে আমাদের 3টে পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং 3টে বার্ষিক পরিকল্পনা ইয়ারলি এটা হয়েছে, মানে 91 থেকে 69-এর মধ্যে। এবং সেখানে যখন পরিকল্পনাগুলো রূপায়ণ হচ্ছে, তখন একটা পরামর্শ এসেছিল যে দেখা যাচ্ছে যে তোমাদেরকে অর্থনীতি বোঝাতে যাচ্ছে না, তবু একটু তোমাদের দেশকাল সম্পর্কে, যে প্রথম পরিকল্পনা ছিল ভারত বিধ্বস্ত, এই যে পার্টিশন বিধ্বস্ত, যেটা কি পার্টিশন বাংলাটা কি বলো তো, ভারত ভাগ। এই যে ভারত 2-3টে ভাগে এখন নয়, তখন 2টো ভাগে ভাগ হয়েছিল, ভারত এবং পাকিস্তান। এবং তাতে যে রিফিউজি, মানে এদেশ থেকে ওদেশে যাওয়ার, ওদেশ থেকে এদেশে যাওয়ার, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ ক্লান্ত তখন দেশ দুটো, এই প্রথম পরিকল্পনাটাকে বলা হয় জোড়াতালির পরিকল্পনা, মানে রিপেয়ারিং অনেকটা। এখানে যুদ্ধে ধ্বংস হয়ে গেছে, ওখানে হয়েছে এইটা। তো ফার্স্ট পরিকল্পনাটা ভীষণভাবে সফল হয়েছিল, মানে যে যে পরিকল্পনাগুলো নেওয়া হয়েছিল সবগুলোই কাজ করেছিল। কিন্তু দ্বিতীয় পরিকল্পনা একটা বিশদ আকারে নয়, কৃষি শিল্প থেকে এমন একটা পরিকল্পনা নেওয়া হয় যে কি বলবো, টোটাল ডেভেলপমেন্ট বলে, সামগ্রিক উন্নয়ন একটা দেশে করতে গেলে অর্থনৈতিক এবং সামাজিক সব মিলিয়ে। তো তাতে দেখা গেল যে সেই পরিকল্পনাটা ভীষণভাবে ফ্লপ করেছিল, মানে যে যে পরিকল্পনার টার্গেট ছিল, একটা টার্গেটও আমরা পৌঁছতে পারি না, কৃষিতে না, শিল্পে না, অন্যান্য কিছুতে। তার কারণ হিসাবে দেখা গেছিল যে আমাদের যে টার্গেট ফিক্স করেছিলাম আর আমাদের যে পরিস্থিতি ছিল দেশে, সেই পরিস্থিতিতে ওই টার্গেট ফিক্স করা ঠিক হয়নি, যে কারণের জন্য থার্ড প্ল্যানে আবার কিছু টার্গেট পিছিয়ে পরিকল্পনা করা হয়। এবং থার্ড প্ল্যানের পরে যখন দেখা গেল যে আমরা সমস্ত কাজকর্ম রয়েছি, ধরো রাস্তাঘাট করছি, কিছু করছি, বলছে যে লোকাল পার্টিসিপেশন, মানুষজনের একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে, সরকার টাকা খরচ করছেন, এবং সেই পার্টিসিপেশনটা ছিল একেবারে নগণ্য। সাধারণ কি মনে করতো, ধরো একটা রাস্তা হচ্ছে, রাস্তাটা যে ভালো হবে তাতে কোনো পার্টিসিপেশন ছিল না। কারণ কি,
যে সরকার টাকা খরচ করছে, সরকারি কজন অফিসার আছে, তারাই আসবেন, তারাই দেখে রাস্তা তা যা মনে করবেন তাই করবেন, এবং তাদের লোকের যে অংশগ্রহণ জনসাধারণের, সেই অংশগ্রহণ করতে দেওয়া হতো না। তখন একটা চেষ্টা হলো একটা কর্মী গোষ্ঠী তৈরি করা, ওয়ার্ক গ্রুপ যাকে বলে, এবং তাতে দেখা গেল যে এলাকায় কাজ হবে সেই এলাকার ছাত্রছাত্রী, জনসাধারণ সবাইকে নিয়ে একটা কর্মী গোষ্ঠী করার চেষ্টা হয়েছিল। এবং সেখানেও দেখা গেল যে কাজে তখন দ্বন্দ্ব শুরু হচ্ছে, না সরকার, না সরকারি লোকেরা বলছে এই তুমি কি, তোমাকে আমাকে জবাব দিতে হবে কেন, লোকে বলছে না কাজগুলো দেখবো। এই যে দ্বন্দ্বের মধ্যে যখন দেখা গেল, তখন একটা অনেক রকম কথা হলো যে ছাত্র যুব কলেজ এবং ইউনিভার্সিটি এই ডেভেলপমেন্টের প্রসেসের মধ্যে একটা জড়িয়ে দেওয়ার একটা চেষ্টা হলো। তারপরেই তো বুঝতে পারছো যে 1969-এ যখন এলাম, মিটিং এ আছি, পরে বলছি ফোনটা বন্ধ করে দেওয়া শুরু করা উচিত ছিল। যা হোক, এই হচ্ছে তোমার এনএসএস এর প্রাথমিক পর্বে যখন যে ছাত্রছাত্রীদেরকে কিভাবে সমাজের সঙ্গে জড়িয়ে দেওয়া যায়। কারণ আমাদের দেখবে যে ইউনিটি ইন ডাইভার্সিটি কথাটা আমরা বারে বারে বলি ভারতবর্ষের ক্ষেত্রে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ভারতবর্ষ হচ্ছে এমন একটা দেশ, এটা মাথায় ঢুকিয়ে নেবে আজকে থেকে না একবার জন্ম মৃত্যু পর্যন্ত, যে তুমি ভারতবর্ষ হচ্ছে আমাদের একটা ছোট পৃথিবী। ভৌগোলিক আকারে যদি দেখো, একেবারে উপরে বরফ পড়ছে যেখানে, আবার সেখানে অন্য জায়গায় গরমে পড়ে যাচ্ছে। নদী নালা আছে, সমুদ্র আছে, মরুভূমি আছে। পৃথিবীতে যতগুলো ভাষা চল আছে প্রায় সব ভাষাভাষী মানুষ প্রায় বাস করে। যত ধর্ম আছে সব ধর্মের মানুষ বাস করে। তাহলে তুমি কালচারালি, ধার্মিকভাবে, সোশ্যালি সমস্ত দিক দিয়ে যদি তুমি করো, আবহাওয়া, ফসল, তাহলে কি হচ্ছে পৃথিবীতে যা পাওয়া যায় আমাদের ভারতবর্ষে তা পাওয়া যায়। এবং এই থাকার জন্য দেখবে যে বিভেদ, আমরা বিভেদটা বলছো না, আমাদের বলছে বৈচিত্র্য আছে। বিভেদের সঙ্গে একটা হিংসা সম্পর্ক যুক্ত আছে। আর বৈচিত্র্য যখন বলে তখন পারস্পরিক সহাবস্থানের কথা আমরা বলি। তো আমাদের যে ভারতবর্ষের যে চিত্র, যেমন শকুন্তল, পাঠান মোগল তোমরা পড়েছো, বহু জাতি এসছে এখানে আক্রমণ করার বাসান্য নিয়ে এসছে, কিন্তু আসার পরে তারা কিন্তু আমাদের দেশেই থেকে গেছে, ভালোবেসেছে, থেকেছে আর কি। এর জন্য যে যুদ্ধ বিগ্রহ রাহাজানি হয়নি, সব হয়েছে, কিন্তু তার মধ্যেই যে পারস্পরিক সহাবস্থানে থেকে প্রত্যেকে ভালোবেসে, এটাই আমাদের হচ্ছে মূল মন্ত্র দেশে। এই বোধটা যদি আমাদের না জাগাই, না জানি, দেশকে যদি না বোঝায়, সমাজকে না বোঝায়, তাহলে আমাদের সমাজ থাকবে না। গত কয়েক বছরে আমি যদি অন্তত 1 দশক 2 দশক তুমি বলো, আগেও ছিল, কিন্তু গত 2 দশকে আমাদের মধ্যে, দেশের মধ্যে যে বিভেদ, শোকামী শক্তি, যে হিংসা, বৈরিতা পরস্পরের মধ্যে বেড়েছে, আমার দেশের মানুষকে দেশের মানুষ না ভাবা, এই যে বিষয়গুলো বেড়েছে, এইগুলো দূর একমাত্র করতে পারবে আমাদের সঠিক জ্ঞান, সম্যক জ্ঞান দেশ সম্পর্কে এবং আমাদের উদার মনোভাব। এটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু হবে না। আজকে আমাদের যে এই প্রথম, আমি আসার পরে উইন্টার ক্যাম্প এই প্রথম হচ্ছে। তার আগে আমাদের এই কলেজে প্রত্যেক বছরই হওয়া উচিত, কেন হয়নি সে প্রশ্নে আমি যাব না, কিন্তু এই প্রথম এটা চালু থাকুক। এই 7 দিনের এই ক্যাম্পে আমরা শিখবো আমাদের দেশ সম্পর্কে, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, লিঙ্গ সাম্যতা কি, আমাদের দেশ কিভাবে চলে, গণতন্ত্র কি, সমস্ত দিক দিয়ে, মানে যা যা একজন মানুষের শেখা দরকার। একজন নাগরিক হিসাবে বড় হয়ে তো তোমরা সবসময় কলেজে থাকবে না, তারপর কি সমাজকে কিভাবে দিতে হয়, তোমরা সমাজ থেকে উত্থিত, সমাজের মানে কি বলবো, সার, খাদ্য, রস সব ভোগ করে তোমরা বড় হচ্ছে, আমরা সবাই বড় হয়েছি এইভাবে। তাহলে আমাদের সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া আছে, কিভাবে আমরা আমাদের মনকে, আমাদের শরীরকে, আমাদের বিদ্যা বুদ্ধিকে সেইভাবে প্রস্তুত করব, যাতে আমি সমাজকে ফিরিয়ে দিতে পারি। সমাজকে ফিরিয়ে দেওয়া মানে সমাজ একজনকে তৈরি করেছে, কিন্তু একজন যখন ফিরিয়ে দিবে অনেক গুণ হিসাবে ফিরে আসে। একটা ছোট গাছ যখন বড় হয়, সেই গাছটা থেকে একটা ফল নয়, হাজার হাজার ফল জন্মায়, যেটা অনেকে বেশি ভোগ করতে পারে। তো আজকের এই আমাদের যে কি ক্যাম্পের বাংলা কি গো, যাও শীতকালীন শিবির,
এই শিবিরের যে উদ্বোধনী বক্তা এবং সত্যিকারের কথা যার বক্তব্য দিয়ে আমরা আজকের এই শুরুটা করতে চাইছি, বিশেষভাবেই আমি নির্বাচন করেছি শ্রীযুক্ত সিদ্ধার্থ বাহবলেন্দ্র মহাশয় এবং সঙ্গে আছে তারই সুযোগ্য সহধর্মিণী শ্রীযুক্তা শ্রাবণী বাহবলেন্দ্র মহাশয়। আমি তাদের পরিচয় একটু আমাদের কোঅর্ডিনেটর অনিমেষ বলেছেন বটে, প্রথম পরিচয়টা আমি বাদ দিয়ে দিচ্ছি, ধরে নাও। সিদ্ধার্থ বাবু এবং শ্রাবণীদি দুজনেই ময়নাগড়, তোমরা শুনেছো, রাজপরিবার 1000 বছর তার পূর্ণ হয়ে যাচ্ছে এই বছর, বহু পুরনো। তোমরা ইতিহাস যদি দেখো, সেই মহাভারতের যুগেও শোনা যায় যে কার যেন এর বিবাহ সভায় দ্রৌপদীর যে স্বয়ংবর সভায় তমলুক থেকে এবং ময়নাগড় থেকে রাজারা নাকি গেছিলেন দ্রৌপদী থেকে যদি লাভ করা যায়, ঠিক আছে, এরকম শোনা যায়। মানে বহু বছরের পুরনো, 1000 বছর পূর্ণ হতে যাচ্ছে এই রাজ পরিবারে। আমি রাজ পরিবারের সদস্য বলে তাকে আহ্বান করেছি, এইটা তোমাদের ভুলটা ভাঙিয়ে দিতে চাই। কারণ আমাদের মধ্যে ধারণা আছে যে আজকে মানে এইটা হচ্ছে দুরকম লয়ালিটি থাকে, একটা হচ্ছে ফলস লয়ালিটি বলে, যার কিছু নেই কিন্তু তাকে আমি সবসময় করে যাচ্ছি, কিন্তু লয়াল যেটা হচ্ছে সত্যি, যে শ্রদ্ধা সম্মান এটা পাওয়ার যোগ্য। আমরা এখানে সম্মান দেবার জন্য নয়, আমরা এনেছি তোমাদেরকে উদ্বুদ্ধ, এটা হচ্ছে মোটিভেশনাল ক্যাম্প এবং একই সঙ্গে এটা প্রশিক্ষণ শিবির। আমি তার পরিচয় শুধু একটু দিয়ে দিই। আমার ঘটনা চক্রে সিদ্ধার্থ বাবুর সঙ্গে একটা অনুষ্ঠানে আলাপ হয়েছিল, কেন জানি না, আমার প্রথম সাক্ষাতে এবং বক্তব্য শুনে ভালো লেগেছিল। তোমাদেরকে আরো পরিচয় দিয়ে দিই। সিদ্ধার্থ বাবুর দাদা, জেঠু দাদা, অধ্যাপক প্রণব বাহবলেন্দ্র আমাদের এই কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। অনেক আগে তিনি রিটায়ার করেছেন, আমি আসার আগে তো বটে। এখন বয়স কত দাদা? 80-র উপরে তো। স্যারের বয়স এখন 90। কিছুদিন আগে স্যারের শরীর খারাপ হয়েছিল, এখানে ছিলেন। যাই হোক, আমি স্যারের পরিচয় দিই। মিস্টার বাহবলেন্দ্র সিদ্ধার্থ বাবু একটা স্কুলে শিক্ষকতা করতেন, তাদেরই প্রতিষ্ঠিত স্কুল ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠে। যোগ্য শিক্ষক ছিলেন শুধু নয়, অন্যতম প্রিয় শিক্ষক ছিলেন। কারণ ময়নাতে আমি একবার যাওয়ার সুযোগ হয়েছিল, আমি দেখেছি কি পপুলারিটি মানে তার। এবং 2019 সালে উনি শিক্ষকতা থেকে অবসর নেন। অবসর নেওয়ার পরে মানে একদিনও উনি বাড়ি দুপুরবেলায় ভাত খাননি কিনা আমি জানা নেই আমার। কোনোদিন দুপুরে উনি সত্যি মানে একটু বাড়িয়ে বসে না, নিজের বাড়িতে দুপুরের আহার করেন কিনা আমার জানা নেই। কোথাও না কোথাও তিনি এই সোসাইটির কাজে যুক্ত থাকেন। প্রত্যেক বছর উনি এই যে আমাদের জাতীয় সম্প্রীতি নিয়ে কথা বলি না, ময়নাগড়ে তার একটা উদাহরণ তৈরি করে রেখেছেন। সমস্ত ধর্মের লোকজনদের নিয়ে এসে ধার্মিক মানে কি বলবো ধর্মগুরু
আমার আকাশটা মুগ্ধ চোখের নীল স্বপ্ন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশটা মুগ্ধ চোখের নীল স্বপ্ন মাখা তোমার ছেড়ে আলো নীলায় আমার সুখের সকল অবসান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে আমার আপন হারা প্রাণ আমার বন্ধন ছেড়া প্রাণ যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরে সবাই করে পায় যদি সবাই থাকে মুখ ফিরে সবাই করে পায় তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বসে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে বুঝি রাত পোহালো বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল গগন পাড়ে বুঝি রাত পোহালো বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল গগন পাড়ে সম্মুখে ওই হেলিপথ সম্মুখে ওই হেলিপথ সম্মুখে ওই হেলিপথ তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে ও বন্ধু আমার ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে Aru, 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 aru,
হে গম্ভীর বনলক্ষ্মীর কম্পিত গায়ে চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত গায়ে চঞ্চল অন্তর, ঝুঁকৃত তারে ব্যাগটা ধরতে ভাই, ব্যাগটা ধরতে। ঝুঁকৃত তারে ঝিল্লির মন্দির, হে গম্ভীর হে গম্ভীর নীলকঞ্চন ঘনকুঞ্জ ছায়ায় সম্পৃত অম্বা, হে গম্ভীর হে গম্ভীর। বর্ষারোগিত হল মুখরিত মেঘমণ্ডিত ছন্দে, মেঘমণ্ডিত ছন্দে, কদমদলন গভীর গগন আনন্দ ঘনগন্ধে, নন্দিত তব উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির, হে গম্ভীর হে গম্ভীর নীলকঞ্চন ঘনকুঞ্জ ছায়ায় সম্পৃত অম্বা, হে গম্ভীর হে গম্ভীর। শরণে দগ্ধ ধরণী পড়েছিল পিপাসার দাও, পাখালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাণীর বার্তা। শরণে দগ্ধ ধরণী পড়েছিল পিপাসার দাও, পাখালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাণীর বার্তা। মাটির কঠিন বাধা হলো ক্ষীণ, দিকে দিকে হলো জীর্ণ, নবাঙ্কুর জয় পতাকায় ঘরে তোলে সংকীর্ণ, ছিন্ন হয়েছে বন্ধন মন্দির, ছিন্ন হয়েছে বন্ধন মন্দির, হে গম্ভীর হে গম্ভীর নীলকঞ্চন ঘনকুঞ্জ ছায়ায় সম্পৃত অম্বা, হে গম্ভীর হে গম্ভীর বনলক্ষ্মীর কম্পিত গায়ে চঞ্চল অঞ্চল, বনলক্ষ্মীর কম্পিত গায়ে চঞ্চল অঞ্চল, ঝুঁকৃত তারে ঝিল্লির মঞ্জির, ইলেকট্রিক চলে গেছে।